আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো দীর্ঘ সময় ধরে ট্যুর দেওয়া হচ্ছিল না যশোর খুলনা থেকে ঘুরে আসার পর। তো হঠাৎ করে মনে হলো আবার ট্যুর দিয়ে আসি। তো এই মুহূর্তে সবচেয়ে বড় হাইপ ঢাকা রংপুরে চালু হওয়া মার্সিডিজ বেঞ্জ হানিফ এন্টারপ্রাইজে। তো চিন্তা করলাম যে সেটাতেই ট্যুর দেই। হয়তো আপনারা অনেকেই জানেন যে হানিফ এন্টারপ্রাইজের ছোটো সেকশন, যেহেতু হানিফ এন্টারপ্রাইজ দুইটি সেকশন রয়েছে, ছোটো সেকশন যেটাকে হানিফ সেকশন বলা হয় বা ছোটো সেকশন বলা হয়, তারা কিন্তু 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জ নিয়েছে। এই প্রথমবারের মতো তারা মার্সিডিজ নিয়েছে হিনোর বদলে। তো সেই 10 ইউনিটের ভিতরে 8 ইউনিট বাস কিন্তু তারা ঢাকা রংপুর রুটের জন্য বরাদ্দ দিয়েছে, এবং বাকি 2 ইউনিট দেওয়া হচ্ছে ঢাকা থেকে নওগাঁ, মহাদেবপুর, সাপাহার বা ধামইরহাট রুটে। তো বিশাল সংখ্যক ইউনিট বাসই তারা রংপুর রুটের জন্য দিয়েছে। তো সেই লোভ আর সামলাতে না পেরে অবশেষে রওনা দিয়েই দিলাম রংপুরের উদ্দেশ্যে হানিফ এন্টারপ্রাইজের মার্সিডিজ বেঞ্জে। অন্যান্য রুটেও হানিফ মার্সিডিজ দিয়েছে, কিন্তু রংপুর রুটে স্পেশালি সিলেক্ট করার কারণ হচ্ছে, আপনারা অনেকেই জানেন রেগুলার যারা নর্থে চলাচল করেন, যে ঢাকা রংপুর রুটে কিন্তু হানিফ এন্টারপ্রাইজের যথেষ্ট একটা অ্যাগ্রেসিভ রুট। এখানে হানিফ এন্টারপ্রাইজ খুবই দাপটের সাথে ব্যবসা করে। সার্ভিসের কথা বাদ দিলাম, কিন্তু গাড়ির গতি, টাইমিং থেকে শুরু করে রংপুর রুটের গাড়িগুলোকে হানিফ এন্টারপ্রাইজ অলওয়েজ দৌড়ের উপরে রাখে। তো এবং এই রুটটা সম্পূর্ণ 1J নির্ভর রুট। এই প্রথম তারা মার্সিডিজ দিছে, তো সেটা টেস্ট করার জন্যই সিলেক্ট করলাম রংপুর রুট, যে এই রুটে মার্সিডিজ দিয়ে তারা কীরকম পারফরমেন্স দেয় সেটা দেখার জন্য মূলত গেলাম। ট্যুরমেট ফিক্স হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 124431। এই বাসটি হচ্ছে আমার ট্যুরমেট। বালুরমাঠ থেকে বাসটিতে উঠেছি। এই বাসটি ছেড়ে কল্যাণপুর যাবে, তারপর ওখান থেকে রওনা দেবে রংপুর উদ্দেশ্যে। তো 40 সিটের বাস, লেগ রেস্ট সহ, সম্ভবত এগুলো চাইনিজ সিট, এবং 40 সিট হওয়ার পরও বাসের যথেষ্ট পরিমাণ লেগ স্পেস রয়েছে। আর ভেতরের ইন্টেরিয়র বলতে আসলে কিচ্ছু বলবো না, যথেষ্ট সুন্দর ইন্টেরিয়র, ফিনিশিং যথেষ্ট ভালো, লাইটিং থেকে শুরু করে সব কিছু যথেষ্ট ভালো। তবে লেগ স্পেস ভালো হলো, সিটটার একটা কমপ্লেন বলবো যে সিটটা কিন্তু শক্ত সিট। আমার যথেষ্ট পরিমাণে কোমর এবং পিঠ ব্যথা করেছে, সিটটা একেবারে সফট না। তো আপনাদের কেমন লাগবে আপনারা অবশ্যই ট্যুর দিয়ে বুঝতে পারবেন। আমার কাছে যথেষ্ট শক্ত লেগেছে সিটটা। তো আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে। মূলত বাসের টাইমিং শিডিউল হচ্ছে কল্যাণপুর থেকে, কিন্তু আমরা বালুরমাঠেই বাসটা জমা ছিল, সেটাতে করেই আমরা কল্যাণপুর হয়ে তারপরে আমাদের যাত্রা শুরু করব। তো আমরা বাসে উঠে পড়েছিলাম। তো আমাদের বাস এখন যাচ্ছে কল্যাণপুরের দিকে। আর কল্যাণপুর আসতে আসতেই প্রায় 10টা বেজে গেছে, কারণ রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম ছিল, টেকনিক্যাল মোড় থেকে শুরু করে কল্যাণপুর পর্যন্তই জ্যাম। তো বাস ইউটার্ন করে কল্যাণপুর আসতেই রাত 10টা বেজে গেছে। তো টোটাল 8 ইউনিট বাস রংপুর রুটে দিলেও সব বাস কিন্তু একসাথেই একই দিনে পাঠায় নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রতিদিন 1, 2, 3টা করে বাস তারা ট্রিপে পাঠিয়েছে। তো আমার যে ট্যুরমেট বাসটি আছে, এটি সর্বোচ্চ গেলে 2 থেকে 3 ট্রিপ দিয়েছে জানা মতে। তো বলতে গেলে একেবারে এমনিতে তো ব্র্যান্ড নিউ প্যাকেটই, কিন্তু একেবারে বেশি করকরে প্যাকেট, সর্বোচ্চ 2-3 ট্রিপ দিয়েছে। আর আমাদের যে গাড়ির ওস্তাদ আছেন, তিনি আগে রংপুর রুটে 1 বছর ধরে চালাচ্ছেন। হানিফ এন্টারপ্রাইজে উনি 1 বছর ধরে আছেন। উনি আগে ছিলেন এনা ট্রান্সপোর্টে, তো সেখান থেকে উনি হানিফ এন্টারপ্রাইজে এসেছেন। আর নতুন করে চেনানোর কিছু নেই, সবাই চিনে হানিফ এন্টারপ্রাইজের কল্যাণপুর কাউন্টার। সমগ্র উত্তরবঙ্গের গাড়িগুলো এখান থেকেই ছাড়ে বা টিকিট বিক্রি হয়। আর আমার অফিসিয়াল যাত্রা এখান থেকেই শুরু হচ্ছে। বাসে অলরেডি প্যাসেঞ্জারও উঠে যাচ্ছে। তো আমাদের গাইড সাহেব উনি গাড়ি ছাড়ার পূর্বে আরেকবার যাত্রীর হিসাব মিলিয়ে নিচ্ছেন, এবং গাড়ি ছাড়ার আগ দিক দিয়ে সম্ভবত প্রায় 15 থেকে 16 বুকিং বা 20 বুকিং হয়ে গিয়েছিল। রানিংয়েই সব, কোনো বুকিং ছিল না, রানিংয়ে সব প্যাসেঞ্জার হয়েছে। আর হচ্ছে সিট দেখতেই পাচ্ছেন, লেগ রেস্ট যুক্ত সিট, সামনে যথেষ্ট লেগ স্পেস রয়েছে। আর হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব, ভুলক্রমে তার নাম জিজ্ঞেস করাটা মনে নেই। তো উনি হচ্ছে 1 বছর হয়েছে হানিফ এন্টারপ্রাইজে এসেছে, এর আগে সে এনা ট্রান্সপোর্টের বাস চালাতো। তো ঘড়িতে এখন বাজে প্রায় 10:30। এখন আছি গাবতলী বালুর মাঠের দিকে, পর্বত সিনেমা হলের সামনে। তো সেখান থেকে বালুর মাঠের যে কিছু যাত্রী আছে তাদেরকে তুলে আবার আমরা রওনা দিব, আমিন বাজার ব্রিজের দিকে চলে যাব। প্রায় জ্যামের কারণে প্রায় 10:30 বেজে গেছে। এবং দেখতে পাচ্ছি শ্যামলীর একটি এসি বের হয়ে গেল, শ্যামলী এসপি সেকশনের এসি, সম্ভবত এটি লেল্যান্ড এসি, রুটটা অজানা। তো আমরা অলরেডি আমিন বাজার ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের যাত্রা শুরু করে গাবতলী পার হয়ে গিয়েছে, এখন আমিন বাজার ব্রিজ দিয়ে চলে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের চিস্তিয়া পাম্প। আমিনবাজার চিস্তিয়া পাম্প পার হয়ে আমরা চলে এসেছি অভি গ্যারেজের সামনে। অভি গ্যারেজের 1 নম্বর যে গ্যারেজটা, উপরের গ্যারেজ, সেই গ্যারেজে চলে এসেছে। এখানে একটি চেকপোস্ট আছে, এখানে হানিফ এন্টারপ্রাইজের সকল বাসের প্রাথমিক চেক হয়। ঢাকা থেকে যে বাসগুলো ছেড়ে আসে সবগুলো বাস এখান থেকে একটা চেকিং হওয়ার পরে এখান থেকে আবার ছেড়ে যায়।
দেখতে দেখতে চলে এসেছি সাভার কাউন্টারে। সামনে নাবিলের 1J এসি আর নন এসি একটি দাঁড়ানো আছে। মূলত অনেক কাউন্টার পরে এই উত্তরবঙ্গে যাওয়ার সময় একটা বিরক্তিকর ব্যাপার, ঢাকা থেকে ছাড়ার পরে অনেকগুলো কাউন্টার পরে প্রত্যেকটা কাউন্টারে 5-10 মিনিট গেলে লেট হয়। তো এতক্ষণ পর একটু ভালোভাবে মার্সিডিজের সাউন্ড বোঝার চেষ্টা করতেছি। মূলত ইঞ্জিনের সাউন্ডে গর্জনটা অন্যরকম, একটু ফসফস করে সাউন্ডে, যেহেতু টার্বো লাগানো আছে তো টার্বোর কারণে টার্বো সিস্টটা বেশি শোনা যায়। তো মাথা ধরার মতো সাউন্ড না, অনেকে বলেছে মাথা ধরে যায় ওইরকম সাউন্ড না। আর যেহেতু এটা নন এসি গাড়ি, এসি গাড়ি হলে তো বলা যেত, কারণ ভিতরে তাহলে বদ্ধ পরিস্থিতি থাকতো। আর এটাতে স্বাভাবিকভাবে কোনো সাব ইঞ্জিনে, যেহেতু নন এসি গাড়ি, তো স্বাভাবিকভাবে ইঞ্জিনে ওইভাবে বাড়তি প্রেশার নাই। তো সেই হিসেবে মার্সিডিসের সাউন্ড আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। আর এই ফাঁকে আমরা অলরেডি চলে এসেছি নবীনগর কাউন্টারে। তো রাত বাজে প্রায় 1:15। আমরা অবশেষে নবীনগর থেকে ডান দিকে টার্ন নিলাম, যেটা হচ্ছে উত্তরবঙ্গের দিকে চলে গেছে, সমগ্র উত্তরবঙ্গ। তো অবশেষে সেদিকে টার্ন নিলাম। সপ্তাহের মাঝখানে হওয়ার পর রাস্তাঘাটে আসলে মোটামুটি টুকটাক জ্যাম ছিল এলোমেলো গাড়ি চলার কারণে। তো অবশেষে 1টা বেজে গেছে এই পর্যন্ত আসতে আসতে। তো আমাদের গাড়ি ব্রেক দিল হাটুভাঙ্গা চেকপোস্ট। যারা কম বেশি হানিফ এন্টারপ্রাইজের উত্তরবঙ্গে চলাচল করেন তারা হয়তো জেনেই থাকবেন, এই জায়গাটা চিনেন, হাটুভাঙ্গা চেকপোস্ট। আমি অনেক বছর পরে আসলাম। আমি লাস্ট যখন এসেছিলাম তখন এই জায়গায় যথেষ্ট পরিমাণে গাছপালা ছিল। এখন এটাকে 4 লেন বা বড় রাস্তা করার কারণে এই জায়গাটা আগের মতো নয়। আর এটা হচ্ছে সেই কাউন্টার, অনেক বছরের পুরাতন এই চেকপোস্টটা, কত বছর পরে সঠিক জানে, কিন্তু উত্তরবঙ্গের হানিফ এন্টারপ্রাইজের ছোটো বা বড় যেই সেকশনই বলেন সব সেকশনের গাড়ি এখানে এসে চেক হয়। ফাইনালি একটা চেকিংয়ের পরে এখান থেকে যাত্রা শুরু করে। হাটুভাঙ্গা চেকপোস্টে আমার পিছু পিছু চলে এসেছে কুষ্টিয়া ঝিনাইদহের একটি হানিফ এন্টারপ্রাইজ, আর তার পেছনে রয়েছে ঢাকা রাজশাহী চাপাই রুটের কেটিসি হানিফ। হাটুভাঙ্গা চেকপোস্ট পার হয়ে আমরা পুরোদমে যাত্রা শুরু করি। পুরো রাস্তায় প্রায় 80-90 করে বাস টেনেছে। আমাদের সামনে জমজম ট্রাভেলসের এই বাসটি ছিল, সম্ভবত রাজশাহী চাপাই রুটের। তো এই বাসটি যথেষ্ট পারাপারি করার চেষ্টা করেছিল আমাদের সাথে। লেল্যান্ড ব্যাস, মডেলটা সঠিক বলতে পারছি না। তো এই বাসটি অনেকক্ষণ ধরে রাখার চেষ্টা করেছে আমাদের সাথে, তো পারিনি, কারণ আমাদের বাসের পিক আপ আসলেই যথেষ্ট ভালো ছিল। আমি পুরো রাস্তায় দেখেছি যে খুব ইজিলি 80-90 উঠে যায় মার্সিডিজে, 100 বা এর উপরে উঠা তো কোনো ব্যাপারই না। আর বাসটা লক করা ছিল কিনা, আমি স্পিড লক ছিল কিনা আমি সঠিক বলতে পারছি না, তবে মোটামুটি 100-110-এর উপরে স্পিড উঠেছে। আর পুরো রাস্তায় অ্যাভারেজে 80 থেকে 90 স্পিডে ছিল, এবং কোনো বাসের ওভারটেক করতেই সমস্যা হয়নি। আমরা একটানেই ওভারটেক করে বেরিয়ে গেছি, যেমন দেখতে পাচ্ছেন জমজমের এই বাসটিকে আমরা একটানেই বেরিয়ে গেছি। গতি বা ফাস্ট পিক আপ নিয়ে মার্সিডিজ আপনাকে হতাশ করবে না। আর ড্রাইভার যদি দক্ষ ড্রাইভার এবং তার যদি ইচ্ছা থাকে তাহলে ইজিলি মার্সিডিজ 80-90-তে উঠে ফেলে, আর 100 বা এর উপরে উঠান তো কোনো ব্যাপারই না। আর দ্বিতীয় হচ্ছে সাসপেনশন। এবার সাসপেনশন বলি, সাসপেনশন যথেষ্ট ভালো, প্যারাবোলিক সাসপেনশন, সফট সাসপেনশন। আপনার মনে হবে যে আপনি এয়ার সাসপেনশন বাসে উঠেছেন, কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি প্যারাবোলিক লিফট সাসপেনশন। এই রাস্তাটা ভাঙাচোরা না, কিন্তু এই রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এটা কংক্রিটের ঢালাই রাস্তাটা, দেখতেই পাচ্ছেন যে রাস্তার ভেতরে অনেক উঁচু নিচু রয়েছে, কিন্তু ক্যামেরাতে যা দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু অ্যাকচুয়ালি যথেষ্ট স্মুথ সাসপেনশন, সেইভাবে কোনো ঝাঁকি একেবারেই লাগে নাই। সেটা সামনেই বলেন বা পিছনেই বলেন, মার্সিডিজের সামনে পিছনে দুই সাইডে একই রকম সাসপেনশনের কোনো রকম সমস্যা পাবেন না। আর সামনে তো বাসটা দেখতে পাচ্ছেন শাহ আলী পরিবহনের হাইগারের স্লিপার বাস। এই বাসটি কিন্তু প্রায় 1 ঘন্টা আগে ছেড়ে এসেছিল কল্যাণপুর থেকে, আমাদের 1 ঘন্টা আগে। তো এই বাসটিকে আমরা ধরে ফেলেছি যমুনা ব্রিজের অ্যাপ্রোচেই। তো এর পিছু পিছু আমরা যাচ্ছি যমুনা ব্রিজের টোল প্লাজার দিকে। মোটামুটি জ্যাম আছে আসলে, ঢাকা থেকে যমুনা ব্রিজ আসা পর্যন্ত গাড়ি
খুব একটা টানতে পারে, খুবই অল্প সংখ্যক জায়গায় 80-90 চালাতে পেরেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিছুটা রানিং যানজট পাওয়া গেছে। তো আমরা এসে পড়েছি যমুনার টোল প্লাজায়। তো ঢাকা থেকে ছেড়ে এসে যমুনা সেতু টোল প্লাজায় এখন আসলাম, আর এখন বাজে রাতের 1:08। আর পাশেই চলে এসেছে রাজশাহী চাপের কেটিসি হানিফ, আর আমাদের ঠিক পেছনে রয়েছে কুষ্টিয়া ঝিনাইদহের হানিফ। মানে তারাও যথেষ্ট টেনে এসেছে, প্রায় সবাই হাটুভাঙ্গা চেকপোস্ট থেকে টেনে এসে একসাথে যমুনা সেতুর টোল প্লাজা ক্রস করছি। আমাদের পাশের টোল প্লাজা থেকে বের হয়ে গেল আলহামরা আর হিনো RM2, পুরাতন হিনো RM2, সেকেন্ড হ্যান্ড কিনেছে তারা। তবে বাসটা কিন্তু যথেষ্ট ভালো টানে। এটা JR RM2 ছিল, তারা বেশি দিন হয়নি বাসটি কিনে নিয়েছে, কিন্তু পুরাতন হলো বাসটি কিন্তু ভালো পরিমাণে টানের উপরে রাখে, এবং একটু মাঝ রোড দিয়ে তারা টানে, খুব একটা সাইড দিতে চায় না। পুরো রাস্তায় যতটুকু গেছি তারা এই আলহামরার এই বাসটা খুব একটা সাইড দেয়নি, আমাদের সাইড দিতে চায়নি, মাঝ বরাবরই তারা চালিয়েছে। তবে RM2 পুরাতন হলো বাসটা যথেষ্ট রেডি পিকআপের বাস, ভালোই টেনে গেছে তারা। সপ্তাহের মাঝখানের দিন হওয়ার পরেও রাস্তায় প্রচুর গাড়ির প্রেশার, তো যার কারণে আমাদের ড্রাইভার সাহেব মূল রাস্তায় জায়গা না পেয়ে অনেক সময় হাতের পাশে যে সার্ভিস লেন টাইপের যে চিকন রাস্তা রয়েছে সেখানেও গাড়ি টেনেছেন। তো এই রাস্তাতে টানতে যাওয়ার সময় একটি ঘটনা ঘটে, আপনার সামনে একটি শব্দ শুনতে পাবেন। মূলত রাস্তা চেঞ্জ করার সময় রাস্তার মাঝখানে যে ভাঙা অংশ ছিল, গ্যাপটা ছিল, ওই গ্যাপের মাঝখানে খুব জোরে আমার বাসের সামনের ফ্রন্ট এক্সেল চাকাটা পড়েছিল, তো যার কারণে খুব জোরে ড্রিম করে আওয়াজটা হয়। তো বলতে গেলে অনেক জোরে আওয়াজ হয়েছে, ভিডিওতে হয়তো অতটা বোঝা যাবে না। তবে এখানে তফাৎটা হচ্ছে যে আওয়াজ হলো, গাড়ির সাসপেনশন যথেষ্ট ভালো হওয়ার কারণে গাড়ি কিন্তু একদমই ব্যালেন্স ছিল, কোনোভাবেই কাত হয় নাই, সমগ্র লোডটা সাসপেনশনের উপর দিয়ে গেছে। গাড়ির বডি কিন্তু একবারের জন্য কোনোভাবে ডান বামে কাত হয় নাই বা কোনো রকম জোরে ঝাঁকি খাই নাই। তো এটা হচ্ছে প্যারাবোলিক সাসপেনশনের একটা বিশেষত্ব। আর দ্বিতীয় হচ্ছে যেহেতু এটাতে অ্যান্টি রোল বার সম্ভবত আছে, যার কারণে গাড়ি রোলিং করা ডানে বামে বেশি কাত হওয়াটা অতটা হয় না। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে মার্সিডিজে। তো এখন বাজে রাতের 1:54 বা 2টোই বেজে গেছে। রাত 2টা বাজে আমরা পৌঁছে গেলাম ফুড ভিলেজে হোটেল ব্রেকের জন্য। রাতের 10টা বাজে কল্যাণপুর থেকে বের হয়ে 2টা বেজে গেছে আসতে। তবে রাস্তায় যদি এরকম জ্যাম জট না থাকতো তাহলে আশা করে আরও দ্রুত পৌঁছাতাম, কারণ গাড়ি যেভাবে টেনে এসেছে 80-90 ধরে, তো যথেষ্ট ভালোভাবে টেনে এসেছিলো, কিন্তু জ্যামের কারণে একটু পিছিয়ে গিয়েছি। তো 2টা বাজে এখন আমাদের গাড়ি হোটেল ব্রেকের জন্য প্রবেশ করলো ফুড ভিলেজে, এবং এখানেও মোটামুটি গাড়ির ভালোই প্রেশার রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা এবং উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গাড়ির অনেক গাড়ি রয়েছে এখানে। তা হানিফ তার চিরাচরিত জায়গায় পার্কিং করছে। ফুড ভিলেজে আমাদের হোটেল ব্রেক শেষ, আমাদের ড্রাইভার সাহেব অলরেডি স্টিয়ারিংয়ে এসে বসেছেন, গাড়ি স্টার্ট দিবেন। তো আমাদের পিছনে আরেকটা মার্সিডিজ ছিল, রংপুর থেকে ছেড়ে এসেছে, সেটি অলরেডি চলে গেছে, সেটি গেছে উত্তরার দিকে, আর আমাদেরটা তো যাচ্ছে গাবতলী থেকে রংপুরের দিকে। তো আমরা এখন আবার যাত্রা শুরু করব রংপুরের উদ্দেশ্যে হোটেল ফুড ভিলেজ থেকে। হোটেল ব্রেক শেষে অনেক দূর এগিয়ে আসার পর রাতে 3টা বাজে এখন আমরা সামনে পেয়ে গেলাম বুড়িমারির হিনো RNকে, হানিফ এন্টারপ্রাইজের বুড়িমারির লালমনিরহাট বুড়িমারি রুটের। তো এটা সাধারণত 9টার দিকে ছেড়ে আসে, তো এটাকে হোটেল ব্রেকের পরে পেয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন রানিং অবস্থায় মার্সিডিজ বেঞ্জের ড্যাশবোর্ড, যথেষ্ট উজ্জ্বল ড্যাশবোর্ড। আর দ্বিতীয়ত হচ্ছে যে মার্সিডিজের পিক আপ তো আপনি দেখতে পাচ্ছেন, এইখানে 100 ধরে টানতে পারেনি, সামনে অনেক গাড়ি ছিল, তো মোটামুটি 70-80 করে চালিয়েছে। তবে অনেক দূর যাওয়ার পরে গাড়ি প্রায় 100-র উপরে টেনেছিল, যদি আমরা সেই ভিডিওটি নিতে পারিনি।
গোল্ডেন লাইনের লেল্যান্ডকে ওভারটেক দেওয়ার পর অনেক দূর এসে ঝুম বৃষ্টি শুরু, আর আমরা অলরেডি ওভারটেক করলাম মহাখালী থেকে রংপুরের অরেঞ্জকে। বগুড়া পার হওয়ার পর থেকেই মারাত্মক পরিমাণে বৃষ্টি, রংপুরে পুরোপুরি একদম ঝুম বৃষ্টি। তো এখনও সকালও হয় নাই, প্রায় 4:30 বেজে গেছে। আমরা রংপুরে কামারপাড়ার দিকে এগিয়ে যাচ্ছি। তো বৃষ্টির ভিতরে আমাদেরকে নামতে হবে, বাস যথেষ্ট ফাস্ট ট্রেনে আসার কারণে আসলে আমরা খুব দ্রুতই রংপুরে পৌঁছে গিয়েছি। তো রংপুরের কামারপাড়ায় আমাদেরকে নামিয়ে দিয়েছে ভোর 4:30 বাজে, তখনও সকালও হয়নি, পুরোই অন্ধকার, আর এরকম গুড়ি গুড়ি বৃষ্টি তো পড়ছে। আর আমাদের বাস কামারপাড়া পেছনের দিকে টার্মিনালে পার্কিং করছে। সকাল 11টার ট্রিপ নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর কামারপাড়া টার্মিনালে মোটামুটি এরা সবাই বসা আছে, রাতের থেকে এরা ট্রিপে যায়নি, আর আমাদের বাস একদম পিছনে রেখেছে। সকাল হলে 11টার ট্রিপে যাবে। তো 2 ঘন্টার ভিতরে আমরা হোটেল থেকে চলে এসেছি কামারপাড়াতে। তা আস্তে আস্তে সকাল হচ্ছে। ফার্স্ট ট্রিপের হানিফ ট্রাভেলস ওখানে দাঁড়িয়ে আছে, এসআর ট্রাভেলসের ফার্স্ট ট্রিপ নিয়ে চলে গিয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাতের বেলা ঢাকা থেকে আমরাই মনে হয় সর্বপ্রথম ঢুকেছি। আমাদের পিছনে যাদেরকে ওভারটেক দিয়ে আসছে তারা কেউই ঢুকতে পারেনি এখন পর্যন্ত। আমরা যথেষ্ট ট্রেনে এসেছি। আর এই মার্সিডিসটা আগে থেকেই ছিল, এটাকে এসে পেয়েছি। সম্ভবত এটি রাতে সকাল 9টার ট্রিপে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ওভারঅল একটি অসাধারণ জার্নি হয়েছে। আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই একবারের জন্য হলো হানিফ এন্টারপ্রাইজের মার্সিডিস বেঞ্জে উঠবেন, কারণ অভি মোটরস যেভাবে সুন্দর করে বডি করেছে, যথেষ্ট ব্যালেন্সড বডি, গাড়িতে কোনো ক্যাচের কোচর কোনো রকম আওয়াজ নেই, গাড়ির ফিটিং যথেষ্ট ভালো। তবে এটা আমার প্রথম মার্সিডিজের নন এসিতে ওঠা। আমি এখন পর্যন্ত অন্য কোনো গ্যারেজে তৈরি করা বা অন্য ব্র্যান্ডের ব্যানারে চলা মার্সিডিজে উঠি নাই। তো অভির সাথে অন্য ব্যানারে চলা মার্সিডিজ বা অন্য গ্যারেজে তৈরি করা মার্সিডিজের সাথে আমি এখনও তফাৎটা জানি না। আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে দুইটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। তো মার্সিডিজে জার্নি করে আমার কিছু অভিজ্ঞতা। প্রথমত হচ্ছে গতি, যথেষ্ট ভালো গতি, অনেক ফাস্ট পিক আপ, খুব ইজিলি 70-80 ধরে যায়। তো যার কারণে অন্যান্য বাস খুব একটা ধরতে পারে না, খুবই স্পিডি জার্নি করতে পারবেন আপনার এই বাসে যদি ড্রাইভার যথেষ্ট পরিমাণে টানার চিন্তা করে। তবে সেফলি টানলেও 100 ধরে টানলেও মার্সিডিজের পিক আপ যথেষ্ট ভালো, যার কারণে কোনো বাসকে ওভারটেক দিতে গেলে আসলে খুব ইজিলি ওভারটেক দেওয়া যায়। সেকেন্ডলি হচ্ছে সাসপেনশন, অসাধারণ সাসপেনশন। আমি একটুও বাড়িয়ে বলছি না, আপনারা উঠে অবশ্যই দেখবেন, তাহলে যাচাই করতে পারবেন। যথেষ্ট ভালো সাসপেনশন, প্যারাবোলিক সাসপেনশন, বাস কাঁপাকাঁপি একেবারে নেই। আর ওভারটেকের সময় বা যে কোনো কারণে বাস অযথা বাউলিও দেয় না, যথেষ্ট সুন্দরভাবে বাসের ব্যালেন্স ঠিক থাকে। ঝাঁকি থেকে শুরু করে সব কিছুতেই সামনে পিছনে সব সাইডে সমানভাবে আপনি ফিল পাবেন যে একটা এয়ারসাস বাসে উঠেছেন। তো সাসপেনশন আপনাদেরকে হতাশ করবে না আশা করি। আর বাসের ফিনিশিং ইন্টেরিয়র যথেষ্ট ভালোই আপনারা দেখতে পাচ্ছেন। তবে সিটগুলো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। সিটগুলো চাইনিজ সিট, শক্ত, লেগ রেস্ট আছে, তবে এই সিটগুলো যথেষ্ট শক্ত। অনেকের হয়তো পিঠ ব্যথা হতে পারে, আমার কিন্তু কোমর ব্যথা করেছিল। তবে ওভারঅল সিট খারাপ না, ভালোই, সুইচ সিস্টেম। তো সমস্যা একটাই, সিটগুলো শক্ত লাগতে পারে। এবার আসি ইঞ্জিন সাউন্ড, যথেষ্ট ভালো ইঞ্জিন সাউন্ড, খুব বেশি মাথা ঝিমানো বা ওইরকম কোনো কিছু ফিল হবে না। ইঞ্জিনের ভাইব্রেশনও আমি পাইনি সামনের সিটে বসে। ওভির বডি যথেষ্ট ভালো, সো গাড়িতে আপনি কোনো রকম ভাইব্রেশন পাবেন না, ইঞ্জিনের ভাইব্রেশনও তেমন একটা পাবেন না। আর যে সাউন্ডটা পাবেন সেটা হচ্ছে টার্বো সাউন্ড, এটা কোনোভাবে মাথা ঝিম ধরার মতো সাউন্ড না। আর এগুলো আর 1J বাসের সাউন্ড শুনে আমরা অভ্যস্ত স্বাভাবিকভাবেই। তো মার্সিডিজ বা লেল্যান্ডের সাউন্ড এগুলো আমাদের কাছে কিছু খুব একটা ভালো লাগে না। তো মার্সিডিসের সাউন্ডটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর তবে মাথা ধরার মতো সাউন্ড না, স্মুথ একটা সাউন্ড পাবেন। তবে 2 থেকে 3 গিয়ার পার হয়ে গেলে সাউন্ড একেবারেই থাকে না, খুব কম সাউন্ডই হয়। মোটামুটি 2 গিয়ার পর্যন্তই সাউন্ডটা একটু বেশি থাকে, যখন আরপিএম রেঞ্জটা বেশি থাকে পিক আপ দেওয়ার চেষ্টা করে। বাট অন্য সময় 3 গিয়ার পরে দিয়ে দিলে তখন আর ওইভাবে সাউন্ডটা থাকে না। তো সাউন্ডের ব্যাপারে আমি আসলে কোনো কমপ্লেন পাচ্ছি না। এবার আসি ব্রেকিং নিয়ে। অনেক জায়গায় প্রচার হচ্ছে ব্রেকিং দুর্বল, আমার কাছে ব্রেকিং একেবারে দুর্বল মনে হয়নি। কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর থেকেই কথাটা চাওয়া হয়েছে যে মার্সিডিজের ব্রেকিং দুর্বল। তবে প্র্যাকটিক্যালি আমি যা দেখলাম ব্রেকিং দুর্বল মনে হলো না। তবে হ্যাঁ, এর ক্ষেত্রে একটা জিনিস বলবো যে ড্রাইভারদেরকে ব্রেকিংয়ের ডিস্টেন্স সম্পর্কে অ্যাডজাস্টটা হাতে আসতে হবে, দক্ষ হতে হবে। তারা দীর্ঘদিন ধরে 1J বা অন্য গাড়ি চালিয়ে অভ্যস্ত, হয়তো সে কারণে তারা মার্সিডিজের ব্রেকিংটা ওইভাবে হয়তো এখনও প্র্যাকটিস করে সারতে পারছে না।
তবে আমাদের ড্রাইভার সাহেব যথেষ্ট ভালো ব্রেকিং করেছেন, হার্ড ব্রেকও করেছেন, গাড়ি একদম জায়গার মধ্যেই জমিয়ে দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে। উনি নিয়মিত পুশ ব্রেকও ইউজ করেছেন, পায়ের ব্রেক থেকে শুরু করে, এবং এই বাসে কিন্তু এবিএসও রয়েছে। তো আমার কাছে ব্রেকিংও খুব একটা খারাপ লাগেনি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ড্রাইভারের দক্ষতার উপরে। একজন ড্রাইভার নতুন একটি চেসিস ধরেছে, তো স্বাভাবিকভাবে এটা হয়তো অ্যাডজাস্ট হতে অনেক ড্রাইভারের সময় লাগবে। তো আমাদের ড্রাইভার সাহেব যথেষ্ট দক্ষতা অর্জন করে ফেলছেন এই বাসের উপরে। তো আশা করছি আপনাদের কাছেও সেটাই মনে হবে। আমার কাছে ব্রেকিং কোনোভাবেই দুর্বল লাগেনি। তবে একটা নেগেটিভ দিক বলবো, যেটা খুব একটা মেজর ইস্যু না, তারপরে বলি, সেটা হচ্ছে এই বাসটা নিয়ে ওভারটেক করতে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিলো আমাদের ড্রাইভার সাহেবের। কারণ হচ্ছে বাসটা যথেষ্ট লম্বা, এবং ওভিকে একটু বড় করে বডি করেছে কিনা যায় না, বাসটাকে যথেষ্ট দানব লাগে। অন্যান্য মার্সিডিজ থেকে এই বাস, অরিনের মার্সিডিজ থেকে এই বাসটাকে খুব বেশি পরিমাণ বড় লাগে, হয়তো ক্যাপসুল বডি হওয়ার কারণে। তো যাই হোক, বাসটা অনেক লম্বা হওয়ার কারণে এটা কিন্তু ওভারটেক করার জন্য ভালো পরিমাণে জায়গা লাগে, অনেক গ্যাপ নিয়ে তারপর ওভারটেক করতে হয়। তো যার কারণে অনেক ক্ষেত্রে আমরা অনেক বাসের বা ট্রাকের পিছু অনেক লম্বা সময় ধরে চলতে হয়েছে, কারণ আমরা গ্যাপ পাচ্ছিলাম না। তবে একবার গ্যাপ পেয়ে গেলে স্ট্রেইট রোডে এই বাসের সাথে কেউ পারবে না, এক্সেপ্ট এর থেকে হায়ার সিসির বা হায়ার কনফিগারেশনের যদি কোনো ইঞ্জিন না থাকে। ওই বাস ছাড়া, যেমন হাইগার বা এই টাইপের বাস ছাড়া, নর্মালি যেমন শাহ আলীর হাইগারের সাথে কিন্তু আমরা পারছিলাম না, ও টেনে বের হয়ে চলে যাচ্ছিলো। তো এইটাই হচ্ছে এই বাসের একটা সমস্যা, যে ওভারটেক করতে গেলে যথেষ্ট জায়গা নিয়ে ওভারটেক করতে হয়। তো এক্ষেত্রে এটা একটা প্রবলেম, যে খুব মেজর ইস্যু না, হয়তো ড্রাইভাররা আস্তে আস্তে চালাতে অভ্যাস হয়ে যাবে। তো যেহেতু আমাদের বাসটা নতুন, ড্রাইভার সাহেবও বাসটা নতুন ধরেছেন, এর আগে উনি 1J চালাতেন, স্বাভাবিকভাবে সে যথেষ্ট সেফ চালিয়েছে। তবে যথেষ্ট টানার একটা বাস, একবার আপনি ওভারটেক করার মাথা বের করে দিতে পারলে আপনাকে আর কেউ ধরতে পারবে না। কোনো 1J বা লেনের বাস এটাকে ধরতে পারে না। আমরা যে কটা বাসকে ওভারটেক দিয়ে এসেছি, কেউই আমাদেরকে ধরতে পারেনি। শুধুমাত্র জায়গা না পাওয়ার কারণে, গ্যাপ না পাওয়ার কারণে আমাদেরকে অনেক ক্ষেত্রে স্লো চালাতে হয়েছে, কারণ বাসটা পুরো বডিটা বের করতে হলে যথেষ্ট সময় জায়গা লাগে। এছাড়া এই বাসের আর কোনো ইস্যু আপাতত আমি পাইনি। তো এই ছিল হানিফ এন্টারপ্রাইজের ঢাকা রংপুর রুটে যুক্ত হওয়া ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্জের একটি জার্নি রিভিউ। আমি চেষ্টা করেছি আমার নিজের মতো করে এবং নিজের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করার জন্য, বাসের খুঁটিনাটি ভালো মন্দ দিকগুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই বাসটিতে যদি আপনারা উঠে থাকেন, অবশ্যই আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর এই বাসটিতে যদি উঠে না থাকেন, তবে আমি সাজেস্ট করব বাসটিতে ওঠার চেষ্টা করবেন। বাসটি ঢাকা রংপুর রুটে চলছে, টোটাল 8 ইউনিট বাস রংপুর রুটে যুক্ত করা হয়েছে, আর 2 ইউনিট হচ্ছে নওগাঁ রুটে। তো এই বাসটির শিডিউল আসলে ফিক্স না, এই বাসগুলোর আপনাকে কাউন্টারে জিজ্ঞেস করে নিতে হবে যে মার্সিডিজের কোন বাসটা এখন শিডিউলে আছে, তাহলে সে জেনে আপনারা বাসের টিকিট করতে পারবেন। তো এই ছিল মার্সিডিজ বেঞ্জ OF 1623 ঢাকা রংপুর রুটের ব্র্যান্ড নিউ মার্সিডিজ, সেটা একটা জার্নি রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করবেন এবং আপনাদের সাজেশন অবশ্যই জানাবেন। চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে, সেই সাথে জার্নি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।